আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছো। ইবাই লাস্ট ফ্রাইডে পঞ্চম লেকচারে সবাইকে স্বাগতম। এই লেকচারটা আমি ঈদের আগে শুট করছিলাম, ঈদের আগে আপলোড দেওয়ার কথা ছিল, বাট অডিওর একটা ঝামেলার কারণে হচ্ছে দেখা গেছে লাস্ট ক্লাসটা আমার অডিওতে বেশ কিছু ঝামেলা রয়ে গেছে, যেটার কারণে ওটা আপলোড দিলে হচ্ছে ক্লাস কোয়ালিটি ভালো পেতা না, আওয়াজ ঠিক মতো শুনতে পেতা না। তো এই জন্য হচ্ছে ক্লাসটা রিশুট করে ঈদের পর আপলোড দিচ্ছি। এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ পুরোপুরি শেষ হচ্ছে। ব্যাকরণ অংশে মাত্র একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্য নিয়ে যত কথাবার্তা, যত পড়াশোনা আছে সব বাক্যতত্ত্বের ভিতর। এখন এখান থেকে অ্যাকচুয়ালি কি কি লাগবে, অ্যাকচুয়ালি পরীক্ষার জন্য যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন অথবা হচ্ছে বাক্য পরিবর্তনমূলক প্রশ্ন। ঠিক আছে, হয় তোমাকে একটা প্রশ্ন দিবে 5 মার্কের ব্যাখ্যামূলক, তুমি সেটাকে হচ্ছে ব্যাখ্যা করে বড় করে অ্যান্সার লিখলা, ব্যাখ্যামূলক উত্তর দিলা, অথবা হচ্ছে তোমাকে বাক্য দিয়েছে 7টা, সেখান থেকে যে কোনো 5টা বাক্য তুমি পরিবর্তন করবা। তো ব্যাখ্যামূলক প্রশ্নে কি কি আসতে পারে এটা একটু দেখো। আচ্ছা, আজকে যেটা পড়াবো নর্মালি যেটা হয় কি, ব্যাখ্যামূলক প্রশ্নের টপিক এবং যেটা নির্ণয়মূলক, এই কারণ এখানে তো বাক্য পরিবর্তন, আমাকে পরিবর্তিত বাক্যটা নির্ণয় করতে হবে। তো নির্ণয়মূলক আর ব্যাখ্যামূলকের মধ্যে একটা ডিফারেন্স থাকে। তুমি ব্যাখ্যামূলক স্কিপ করে নির্ণয়মূলকে ডিরেক্ট চলে গেলো, ক্লাসের নির্ণয়মূলক অংশে চলে গেলেও সমস্যা নাই। বাট ইন দিস কেস বাক্যতত্ত্বের ক্ষেত্রে ব্যাখ্যামূলক প্রশ্নে যা যা পড়াবো, অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, গঠনগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্য কাকে বলে, সার্থক বাক্য গঠনে কি কি লাগবে, এই জিনিসগুলো তোমার বাক্য পরিবর্তনের কনসেপ্ট হিসেবেও লাগবে। তো যারা বাক্য পরিবর্তন দেখাবা তারা হচ্ছে ব্যাখ্যামূলকের ক্লাসের অংশটা স্কিপ করো না, পুরো ক্লাসটাই দেখো, ঠিক আছে, উপকারে আসবে। তো ব্যাখ্যামূলক কি কি লাগবে, বাক্য কাকে বলে, সার্থক বাক্য গঠনের কি কি বৈশিষ্ট্য, ওই যে আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি, এই তিনটা নিয়ে কথাবার্তা বলতে হবে। ঠিক আছে, উদাহরণ সহ আলোচনা, এটুকু লিখলে মোটামুটি 1 মার্ক। এখানে হচ্ছে এই সবগুলার নাম লেখার জন্য 1 মার্ক, আর প্রত্যেকটা উদাহরণ সহ আলোচনা করার জন্য 3 মার্ক, টোটাল 5 মার্ক। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তুমি যদি খুব বেশি ইন ডিটেইলসে সংজ্ঞা নাও দিতে পারো, যদি প্রত্যেকটা ক্লাসিফিকেশনের প্রত্যেকটা শ্রেণী বিভাগের একটা করে জাস্ট মোটামুটি একটা সংজ্ঞা এবং সুন্দর একটা উদাহরণ দিতে পারো, তাহলে মোটামুটি এখান থেকে 5-এ 5, 5-এ 4 ইজিলি পেয়ে যাবা। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, এটা হচ্ছে যে সরল, জটিল, যৌগিক, ওই অংশটা আমি দেখাবো। এখানে হচ্ছে প্রকারভেদ আলোচনা করতে হবে। ঠিক আছে, এবং এই জায়গাটা কিন্তু এখান থেকে বাক্য পরিবর্তনের কোশ্চেন আসে। সো কি কি পড়বো জেনে গেলাম, এবার আমরা ক্লাসে চলে যাই। ফার্স্ট অফ অল, বাক্য কাকে বলে, হোয়াট ইজ বাক্য? পরস্পর সম্পর্কযুক্ত, আই রিপিট, পরস্পর সম্পর্কযুক্ত, একজনের সাথে আরেকজন কানেক্টেড। এই কথাটা আগেই বলতে হবে। একাধিক পদ বা শব্দের সমন্বয়, পদ আর শব্দের মধ্যে পার্থক্য কি? শব্দ হচ্ছে জাস্ট একটা মানে ডিস্টিংক্ট একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। আমি যদি বলি স্কুল, এটা একটা শব্দ, কিন্তু আমি কিন্তু বলতে পারি না যে আমি স্কুলে, আমি স্কুল যাই কিন্তু বলতে পারি না, আমাকে বলতে হবে আমি স্কুলে যাই। তো বাক্যে বসানোর জন্য শব্দের মধ্যে ওই যে বিভক্তি বসে, একটু ডান বাম করে আমি যে বাক্যটাকে, শব্দটাকে চেঞ্জ করে নিয়েছি, স্কুলে, এই যে বিভক্তি বসে শব্দটাকে চেঞ্জ করে নিয়েছি, এখন এই শব্দটা হয়ে গেছে একটা পদ। বাক্যে একটা শব্দ যখন সামান্য পরিবর্তিত হয়ে বসে বা যেভাবে আছে সেভাবেই বসে, সেটাকে আমরা বলি পদ। তো একাধিক পদ বা শব্দের সমন্বয়, যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তখন তাকে বাক্য বলে। সম্পূর্ণরূপে বাক্য প্রকাশ পাওয়ার জন্য বাক্যের মধ্যে কিছু জিনিস থাকা লাগবে। বাক্যের আমি পার্ট বলতেছি, কিন্তু আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি না। বাক্যের মধ্যে কিছু কমন পার্ট থাকা লাগবে, যখন গঠনগত বৈশিষ্ট্য পড়াবো তখন দেখবা। যেমন এই যে বললাম আমি স্কুলে যাই, এই বাক্যটা যদি একটু খেয়াল করো, আমি স্কুলে যাই, এখানে আমি একটা বিশেষ্য বা একটা সর্বনাম, একটা বিশেষ্য বা সর্বনাম মানে উদ্দেশ্য থাকা লাগবে, একটা বিশেষ্য বা সর্বনাম থাকা লাগবে, ক্রিয়া থাকা লাগবে, এবং এই ক্রিয়াটা এমন একটা ক্রিয়া হবে যেটা আমার বাক্যটাকে মোটামুটি পূর্ণরূপে প্রকাশ করবে। সমাপিকা ক্রিয়া যেটাকে আমরা বলি, এটা সকর্মক হোক, অকর্মক হোক, দ্বিকর্মক হোক, সেটা ব্যাপার না, সমাপিকা ক্রিয়া। আমি যদি বলতাম আমি স্কুলে গিয়ে, তাহলে কিন্তু কাজ হইতো না, অসমাপিকা হয়ে যেত। এই জন্য আমি বলবো একটা হচ্ছে তোমার উদ্দেশ্য বা একটা বিশেষ সর্বনাম এবং সাথে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, এই দুটা মাস্ট থাকা লাগবে একটা সম্পূর্ণ বাক্যে। তাহলে তোমার কর্ম থাকলে থাকলো, না থাকলে নাই, বাট মোটামুটি এই দুটা হচ্ছে আমার বাক্যের মাস্ট মাস্ট হ্যাভ একটা পার্ট। ঠিক আছে, এই জিনিসটা কেন বললাম আমি একটু পর আসতেছি, এই জিনিসটা কেন বললাম। যেমন দেখো, উদাহরণে আসি, তারপর হচ্ছে এটা নিয়ে কথাবার্তা বলবো। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, স্বাধীন দেশের জন্মে আমি গর্বিত। এইগুলো হচ্ছে নর্মাল আমাদের বাক্যের উদাহরণ। ঠিক আছে, এগুলো হচ্ছে নর্মাল আমাদের বাক্যের উদাহরণ। একটা সার্থক বাক্য বা আদর্শ বাক্য গঠনের জন্য 3টা গুণ বা বৈশিষ্ট্য আবশ্যক। এই 3টা গুণ বা বৈশিষ্ট্য এখান থেকে আসবে। কি কি? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই 3 অবস্থা না থাকলে সার্থক বাক্য গঠিত হবে না। আমি একটু মুখে মুখে বলে যাই, এই যে আমি যদি এইখানে সমাপিকা ক্রিয়ার জায়গায় অসমাপিকা ক্রিয়া বলতাম, যে আমি স্কুলে গিয়ে,
বা আমি স্কুলে যাওয়ার পর, তাহলে কিন্তু বা আমি স্কুলে যাওয়ায়, যদি আমি এইভাবে বলতাম তাহলে কিন্তু তারপর কি হইলো একটা কোশ্চেন রয়ে যাবে যে আচ্ছা স্কুলে যাওয়ায় কি হইলো, স্কুলে গিয়ে দেন স্কুলে গিয়ে কি হইলো, কি করলা, বা স্কুলে গিয়ে কি দেখলা, বা ওই যে যাওয়ার পর মানে আমি স্কুলে গিয়ে এটা বলার পর যে বাক্যের অংশ রয়ে গেছে আমি বুঝতেছি বাক্য কমপ্লিট হয়নি, তো আমি এটাকে বাক্য বলতে পারি না। এই যে একটা পরে কি হইতেছে, বাক্যটা শেষ না হওয়া পর্যন্ত শুনতে চাওয়ার আকাঙ্ক্ষা, একটা পদ শেষ হওয়ার পর আরেকটা পদ শোনার আকাঙ্ক্ষা, এটাকে বলা হয়, এটাকে আমরা আকাঙ্ক্ষা বলি, এই ইচ্ছাটাকে বলি আমরা আকাঙ্ক্ষা। শব্দগুলো কিভাবে সাজানো সেটার উপর বলে আমরা হচ্ছে আসক্তি, যে ওরিয়েন্টেশন ঠিক আছে কিনা, এখন অ্যারেঞ্জমেন্টও ঠিক আছে, আকাঙ্ক্ষাও পূর্ণ হয়েছে, বাট ওই বাক্যটা মেক সেন্স করে কিনা, ওই বাক্যটা আদৌ মানে রিয়েলিস্টিক একটা বাক্য কিনা, ঠিক আছে, সেটার উপর নির্ভর করবে বাক্যের যোগ্যতা। তো এগুলো নিয়ে এখন একটু ডিটেলসে কথাবার্তা বলে, তুমি লিখবা কিভাবে। প্রথমে তোমাকে আকাঙ্ক্ষা বলতে হবে যে বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য এক পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে, সংজ্ঞাটা দিতে হবে যে তিনটা সার্থক গুণ থাকতে হবে। প্রথম সার্থক গুণটা কি, আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা হচ্ছে বাক্যের অর্থ ভালোভাবে বোঝার জন্য, ভালোভাবে বোঝার জন্য, এই কথাটাও কিন্তু বলতে হবে। তারপর বলবা এক পদ শোনার পর অপর পদ শোনার আকাঙ্ক্ষা, বা ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলবা না, এক পদ শোনার পর অপর পদ শোনার ইচ্ছাকে আকাঙ্ক্ষা বলে। যেমন ঢাকা বাংলাদেশের কি, ছেলে না মেয়ে, ঢাকা বাংলাদেশের রাজধানী, অর্থই অনর্থের কি, অর্থই অনর্থের কি, কাণ্ড পাতা ফুল ফল কি, অর্থই অনর্থের মূল। ওকে, এই যে ঢাকা বাংলাদেশের, তারপর ফাঁকা জায়গা, বাক্য শেষ হয়নি, অর্থই অনর্থের, বাক্য শেষ হয়নি, এই যে পূর্ণাঙ্গ বাক্য গঠন হয়নি। এর মানে কি, এই যে আকাঙ্ক্ষা, এই যোগ্যতা, আকাঙ্ক্ষা যে শর্ত, এই শর্তটা পূরণ হয়নি। সার্থক বাক্য যে সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাবে, সে সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায়নি। এক পদ শোনার পর অপর পদ শোনার যে ইচ্ছা, এই ইচ্ছাটা পরিপূর্ণ হইতে হবে একটা বাক্যে, না হলে এটা পূর্ণাঙ্গ বাক্য হবে না। আকাঙ্ক্ষা শেষ। আসক্তিতে কি হবে, এখানে হচ্ছে সম্পূর্ণ মনোভাব প্রকাশের জন্য কি হয়েছে, বাক্যস্থিত পদগুলো সঠিকভাবে সাজিয়ে লেখা। ওই যে তোমাকে যেটা বললাম ওরিয়েন্টেশন, যে পদগুলো সঠিকভাবে অর্ডার অনুযায়ী সাজানো আছে কিনা। যেমন শেরে বাংলা মহান নেতা ছিলেন, এটাকে যদি বলি মহান শেরে বাংলা ছিলেন নেতা, বা শেরে বাংলা নেতা ছিলেন মহান, বা মহান নেতা শেরে বাংলা ছিলেন, মানে উল্টাপাল্টা করে বলি, বা ছিলেন মহান শেরে বাংলা নেতা, উল্টাপাল্টা করে বলি, তুমি দেখবো বাক্য ঠিক মতো হইতেছে না। এই যে মহান ছিলেন শেরে বাংলা নেতা, এটা কিন্তু হবে না, তোমার সুন্দরভাবে সাথে লিখতে হবে শেরে বাংলা মহান নেতা ছিলেন। তারপরে যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তরীর একটা লাইন, গগনে গরজে মেঘ ঘন বর্ষা, তুমি যদি উল্টাপাল্টা করে লেখো মেঘ বর্ষা গরজে ঘন গগনে, হবে না। যেভাবে যেটা বাক্য সাজানো সেভাবে সাজাতে হবে, না হলে শব্দ আগে পিছে করার কারণে বাক্য একটা মানে সার্থক বাক্য হওয়ার জন্য যে শর্তগুলো তার মেনে চলা দরকার, তার মধ্যে একটা শর্ত, একটা যোগ্যতা সে হারাবে। তো বাক্যের ভাবটা সঠিকভাবে প্রকাশ হবে না, এই জন্য এটা পূর্ণাঙ্গ বাক্য হবে না, বা একটা সার্থক বাক্য হবে না। যোগ্যতা কি, তোমার বাক্যর আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে, আসক্তি পূর্ণ হয়েছে, বাট আকাঙ্ক্ষা আসক্তি পূর্ণ হওয়ার পরেও ওই বাক্য মানে এত আজগুবি একটা মিনিং দিতেছে, ওটা বাক্য হওয়ার যোগ্য না। এইটাকে আমরা বলি যোগ্যতা, যে বাক্যের অর্থগত এবং ভাবগত মিলনের জন্য ব্যবহৃত পদগুলো সুষম সমন্বয়। এই সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলো, অর্থগত এবং ভাবগত মিলনের জন্য, অর্থগত এবং, আরে এটা চলে যেতেছে কেন বারবার, অর্থগত এবং ভাবগত মিলনের জন্য ব্যবহৃত পদগুলো সুষম সমন্বয়, সুষম সমন্বয়, যে তোমার পদগুলোর মধ্যে একটা অর্থগত ও ভাবগত মিল আছে কিনা, অর্থের দিক দিয়ে বা ভাব প্রকাশের দিক দিয়ে বাক্যটা সেন্স মেক করে কিনা। একটা ননসেন্স কিছু বললে সেটা বাক্য হবে না। যেমন আমি যদি বলি সে নিয়মিত কলেজে যায়, দ্যাট মেক সেন্স। আমি যদি বলি পাখিরা আকাশে উড়ে, দ্যাট মেক সেন্স। কিন্তু আমি যদি বলি মাছেরা আকাশে উড়ে, দ্যাট ডাজ নট মেক সেন্স। এটা বাক্য হবে না, এটা বাক্য হবে না। বারবার স্লাইড চলে যেতেছে কেন, এটা বাক্য হবে না। যদি সে নিয়মিত কলেজে যায় জায়গায় বলি সে নিয়মিত চাঁদে যায়, এটা কোনোদিনও সম্ভব না, এই বাক্যটা কোনো সেন্স মেক করে না, যার কারণে এটা একটা বাক্য হবে না। তার আকাঙ্ক্ষা এবং আসক্তি অনুযায়ী বাক্যগুলো সঠিক, কিন্তু একটা যৌক্তিক যে অর্থ আসার কথা সেই যুক্তিসঙ্গত অর্থ থেকে আসতেছে না। তাই যুক্তিসঙ্গত অর্থের অভাবে বক্তার মনোভাব প্রকাশে ব্যর্থ হচ্ছে বাক্য দুইটা, যার কারণে এই দুটোকে আমরা পূর্ণাঙ্গ বা সার্থক বাক্য বলতে পারি না। এভাবে ব্যাখ্যা করে দিবা, 5-5 দিয়ে দিবে ইনশাল্লাহ। পরেরটায় আসো, যতক্ষণ স্লাইডে গুতা চটে বারবার চলে আসতেছিল, সেই স্লাইডটায় আসি। অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, অর্থ অনুসারে বাক্যকে 7 ভাগে ভাগ করা হয়। মিনিং অনুযায়ী কিন্তু আমরা ইংলিশের সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করি, এখানে কয় ভাগ ভাগ করতে 7 ভাগে, এর মানে কি 2টা ভাগ এক্সট্রা। একটু দেখো কি কি ভাগ এক্সট্রা। যে বিবৃতিমূলক নির্দেশাত্মক, সেটা তো অ্যাসার্টিভ, এটা তো বলার কিছু নেই, এটা অ্যাসার্টিভ। যেটা হচ্ছে জিজ্ঞাসাত্মক প্রশ্নবোধক, এটা তো হচ্ছে ইন্টারোগেটিভ, যেটা হচ্ছে আমরা পড়ে আসছি অলরেডি।
অনুজ্ঞা সূচক, আদেশবাচক, এখানে নির্দেশ, নিষেধ, অনুজ্ঞা মানে হচ্ছে নরমাল আমাদের ইম্পারেটিভ সেন্সে যা যা থাকে, তো এখানে হচ্ছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে ইচ্ছা প্রকাশক বা প্রার্থনা সূচক, যে আশীর্বাদমূলক বা দোয়া করে এরকম বাক্যগুলা, যেগুলো হচ্ছে আমরা অপটেটিভ বলি। আমি কিন্তু ইংলিশের সাথে মিলা বলছি যেন তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। কার্যকারণাত্মক বা অপেক্ষা সূচক। আচ্ছা, কার্যকারণাত্মক বলতে বোঝাইছে যে একটা শর্ত পূরণ হবে, সেই শর্ত অনুযায়ী আরেকটা কাজ হবে। কার্যকারণ, একটা কাজের কারণে আরেকটা হবে, একটা শর্ত ফিল আপ হওয়ার কারণে আরেকটা শর্ত বা আরেকটা কাজ সম্পন্ন হবে। এইরকম কন্ডিশনাল সেন্টেন্সকে আলাদা একটা ভাগ ধরা হয়েছে বাংলা ব্যাকরণে। তো এটাকে আমরা ইংলিশে যদি কম্পেয়ার করি আমরা দেখবো কন্ডিশনাল। আর সাথে এখানে আরেকটা জিনিস হচ্ছে সংশয়বাচক বা সন্দেহসূচক, এটাকেও তারা এক্সট্রা একটা আলাদা টাইপ করছে। ঠিক আছে, তো এই দুটো টাইপকে ইংলিশে যদিও অ্যাসার্টিভে ধরা হয়েছে, বাট এইখানে হচ্ছে এই দুটাকে আলাদাভাবে বাংলা ভাষায় আমরা দেখতে পাই। আর সাথে আবেগসূচক, উচ্চাসূচক, এটা এক্সক্লেমেটরি। ঠিক আছে, এটা এক্সক্লেমেটরি মানে তুমি যদি মনে রাখতে চাও যে অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ কি কি, ইংলিশের এই 5টা বসা দেওয়ার সাথে এক্সট্রা করে সন্দেহসূচক আর হচ্ছে কন্ডিশনাল বা কার্যকারণাত্মক বসা দিবা, তাতেই হবে। ঠিক আছে, তাতেই হবে। আসো এবার হচ্ছে প্রত্যেকটা নিয়ে একটু বেসিক কথাবার্তা। বিবৃতিমূলক বা নির্দেশাত্মক, এখানে কি সাধারণভাবে কোনো কিছু বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয়। সাধারণভাবে আমরা নর্মালি মানে রিয়েল লাইফে যে নর্মাল কথাগুলো বলি, যত রেগুলার কনভারসেশন, সবকিছুই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সবকিছু বিবৃতিমূলক, এক্সেপ্ট সাম ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস, বাকি সবই হচ্ছে আমাদের অ্যাসার্টিভ। স্পেসিফিক্যালি আমরা বলবো যে এই টাইপের সেন্টেন্স ইন্টারোগেটিভ, এই টাইপের সেন্টেন্স ইম্পারেটিভ, এই টাইপের সেন্টেন্স অপটেটিভ, এই টাইপের সেন্টেন্স এক্সক্লেমেটরি। এরকম কোন টাইপের সেন্টেন্স কোন কোন ক্লাসিফিকেশনে পড়বে এইটা ব্যাখ্যা করার পর বাকি যা যা থাকবে সব অ্যাসার্টিভ। এই জন্য অ্যাসার্টিভ আলাদাভাবে আমাদের চিন্তা হবে না যে এটা থাকলে অ্যাসার্টিভ, এটা থাকলে হচ্ছে আমাদের বিবৃতিমূলক হবে, চেনার কোনো দরকার নেই। নর্মালি যে কোনো টাইপের সেন্টেন্সে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে হ্যাঁ, এখানে একটা কথা, নির্দেশাত্মক বাক্য বা বিবৃতিমূলক বাক্য হচ্ছে দ্বিবিধ। দ্বিবিধ মানে হচ্ছে দুই প্রকার, কিরকম, একটা হচ্ছে হ্যাঁ বোধক, একটা না বোধক, অস্তিবাচক আর নেতিবাচক। অস্তিবাচক থেকে নেতিবাচক বানা দিও না কিন্তু, একটা হচ্ছে অস্তিবাচক, একটা নেতিবাচক। ওকে, আমি কোন পরীক্ষা জানি নেতিবাচক লিখেছিলাম, স্যার গোল করে রাখছিল পুরা, তো এই জন্য বললাম একটু খেয়াল রেখো জিনিসটা। কোন ভাব বা প্রকাশের অস্তিত্ব, অস্তিত্ব মানে হ্যাঁ বাচকতা বা হ্যাঁ বোধক অর্থ, সেটাকে অস্তিত্ব বলা হয়েছে। কোন ভাব বা বক্তব্যের অস্তিত্ব বা হ্যাঁ সূচক অর্থ নির্দেশ করতে অস্তিবাচক বাক্য ব্যবহৃত হয়। যেমন সুবর্ণ একজন মেধাবী ছাত্র, এখানে না বোধক কোনো কিছু নাই। তসলিমা পরীক্ষায় প্রথম হয়েছে, এখানে কিন্তু তোমার না বোধক কোনো অংশ নাই, না বোধক কোনো অংশ নাই মানে এটা অস্তিবাচক বা এখানে হ্যাঁ সূচক অর্থ নির্দেশ করতেছে। আর যখনই কোনো কিছু অস্বীকার করতে বা না বোধক অর্থে বা নয়র্থক অর্থে যে কোনো বাক্য ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলবো নেতিবাচক বাক্য। যেমন হচ্ছে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এই যে না একটা নয়র্থক অংশ আছে, ওখানে বসার জায়গা নেই, এই যে না, নেই, নয়, না হলে, নয়তো, এরকম না বোধক নেগেটিভ মিনিং যা যা বুঝায় সেরকম অংশ বাক্যে থাকলেই সেটাকে আমরা বলবো হচ্ছে নেতিবাচক। তো গেল বিবৃতিমূলক, খুব বেশি বলার কিছু নেই। জিজ্ঞাসাবাচক, প্রশ্নবোধক, এটা হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসাকে বোঝায়, যে সে ট্রেন কি ছেড়েছে, তুমি কি পাগল হয়েছো, এরকম কোশ্চেন গুলো হচ্ছে আমাদের প্রশ্নবোধক। অনুজ্ঞাসূচক বা আদেশবাচক, এই শ্রেণীর বাক্যে এই আদেশবাচক বা অনুজ্ঞাসূচক এর মধ্যে বেশ কয়েক টাইপের বাক্য পড়বে। এর মধ্যে আমাদের আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, মোটা দাগে এই 4টা জিনিস হচ্ছে থাকবে। আদেশ, নিষেধ, অনুরোধ, সাথে হচ্ছে উপদেশ। এই কয়েকটা জিনিস বা এই কয়েক টাইপের বাক্যগুলা হচ্ছে এই আদেশবাচক বা আমাদের অনুজ্ঞাসূচক যে বাক্যের শ্রেণীবিন্যাস, শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের মধ্যে পড়বে। যেমন আমি যদি বলি আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন, এই যে অনুগ্রহ করে তাকে আমি রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্টটা হচ্ছে আমার অনুজ্ঞাসূচক। কখনো মিথ্যা কথা বলো না, একটা উপদেশ দিতেছি যে কখনো বইলো না, যদিও এটা নেগেটিভ, এটা হচ্ছে তোমার একটা নেগেটিভ অর্থ দিতেছে, না বোধক অর্থ হচ্ছে না বাচক শব্দ আছে, কিন্তু যেহেতু আমি উপদেশ অর্থে বলতেছে যার কারণে এটা হয়ে গেছে আমার একটা কি বলা যায়, একটা আদেশবাচক, একটা অনুজ্ঞাসূচক বাক্য। কথা হচ্ছে ভাইয়া কখনো মিথ্যা কথা বলো না, এটা আদেশবাচক না বিবৃতিমূলক। নেতিবাচক বুঝাইছে, আমি বুঝবো কিভাবে? এখানে সরাসরি বলছে কখনো মিথ্যা কথা বলো না, তোমায় কিন্তু ডিরেক্টলি বলতেছে বইলো না, ডিরেক্টলি বলতেছে বইলো না। তো যখন ডিরেক্টলি কাউকে বলবে যে তুমি কাজটা কইরো না, তোমার এটা করার দরকার নেই, ডিরেক্টলি বলবে। সরাসরি কখনো মিথ্যা কথা বলো না, জানালাটা খুলে দাও, জানালাটা বন্ধ করো, এক গ্লাস পানি এনে দাও, একটু কষ্ট করে আমার কাজটা করে দাও, এরকম খুলে দাও, বন্ধ করো, বইলো না, কইরো না, যায়ও না, বা
এইখানে আসো, ডিরেক্টলি যেগুলো কথাবার্তা বলবে, ডিরেক্টলি যখন তোমাকে মানে সেকেন্ড পার্সনকে, দ্বিতীয় পুরুষকে ইঙ্গিত করে, মধ্যম পুরুষকে ইঙ্গিত করে কিছু বলবে, তখন সেটা হচ্ছে তোমার আদেশবাচক বা অনুজ্ঞা সূচকে চলে যাবে। কিন্তু যখন এটা থার্ড পার্সন টাইপের ইঙ্গিতে চলে যাবে, তোমার ডিরেক্টলি বলো না, কইরো না, আইসো না, যাইও না থেকে বলা উচিত না, করা উচিত না, এটা খোলার দরকার, এটা খোলা উচিত হবে না, এখন খোলার প্রয়োজন নেই। যখনই ইনডিরেক্টে চলে যাবে, যখনই হচ্ছে তোমার ডিরেক্টলি কোনো কিছু আদেশ বা ডিরেক্টলি উপদেশ দেওয়া থেকে ইনডিরেক্টলি চলে যাবে, না এটা করা উচিত হবে না, এইখানে যাওয়াটা ঠিক হবে না, বা জানালাটা খুলে দিলে ভালো হতো, ইনডিরেক্টলি বলতেছে, তখন সেটা চলে যাবে হচ্ছে আমার বিবৃতিমূলক নির্দেশাত্মক। একটা থেকে একটা ইন্টারচেঞ্জ করার বেলা এই জিনিসটা হচ্ছে আমরা খেয়াল করব। এখানে আমি একবার বলে দিলাম, যখন আমি বাক্য পরিবর্তন করাবো আমি আবার এটা দেখাবো। আসো, ইচ্ছা সূচক, ইচ্ছা প্রকাশক বা প্রার্থনা সূচক। তোমার যে কোনো মনের ভালো খারাপ ইচ্ছা বা হচ্ছে অন্য কারোর প্রতি দোয়া, প্রার্থনা, আশীর্বাদ, সেগুলো প্রকাশ করার জন্য আমরা প্রার্থনা সূচক বাক্য ব্যবহার করি। এই শ্রেণী বাক্যে বক্তার কোনো কিছু ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস প্রকাশ করা বোঝায়। উচ্ছ্বাস বলতে থাকে না যে ইচ্ছা থেকে, একটা ভালো ইচ্ছা থেকে খুব যে ইস যদি এটা পাইতাম, যদি এটা আমার হইতো, একটা খুব আকাঙ্ক্ষা থাকে না, মানে ওই আকাঙ্ক্ষাটা হিসেবে উচ্ছ্বাসটা বোঝানো হয়েছে, ঠিক আছে। অশুভ শুভ অশুভ ইচ্ছা বোঝাতে শ্রেণী বাক্য গঠিত হয়, যেমন হচ্ছে সবার মঙ্গল হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সামনে যে করোনা নতুন ভ্যারিয়েন্ট আসছে আল্লাহ থেকে সবাইকে হেফাজত করুক, এই যে দোয়াগুলা, এই যে প্রার্থনাগুলা, এটা হচ্ছে প্রার্থনা সূচক। আমি যদি বলি যে ইস যদি পরীক্ষা ফার্স্ট হইতে পারতাম, যদি এখানে চান্স পাইতে পারতাম, যদি হচ্ছে গোল্ডেন এ প্লাস পাইতাম, যদি জিপিএ 5 পাইতাম, যদি হচ্ছে মানে এরকম করে একটা ভালো ইচ্ছা। আবার ধরো যে অশুভ ইচ্ছা, যে ধুর যদি এখানে নাই যাইতাম, অশুভ ইচ্ছা না ঠিক, বাট হচ্ছে এটাও একটা ওইরকম ইচ্ছা প্রকাশী, যে দূর ওখানে যদি না যেতাম, আমি যদি এখানে না থাকতাম ভালো হইতো, এখানে যদি নাই আসতাম, বাসায় বৈশা পড়াশোনা করতাম তাও ভালো হইতো। তো ইচ্ছা প্রকাশক প্রার্থনা সূচক হচ্ছে এই টাইপের বাক্য। কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ, যেটা বললাম যে একটা শর্ত বা একটা ঘটনা হচ্ছে তোমার মূল অংশ, বা ওই ঘটনাটা হচ্ছে আরেকটা ঘটনার মানে আরেকটা ঘটনায় কন্ট্রোল করবে। একটা ঘটনা থাকবে যার অধীনে অন্য একটা ঘটনা থাকবে, যে প্রথম যে ঘটনা সেটা ঘটবে কি ঘটবে না সেটা ভিত্তিতে দ্বিতীয় ঘটনা নির্ভর করবে। যে ধরো প্রথমটা হইলে দ্বিতীয়টা হবে, অথবা প্রথমটা না হইলে দ্বিতীয়টা হবে, অন্যথায় ওইটা হবে না। যেমন বৃষ্টি না এলে ফসল, বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে, এর মানে কি যদি বৃষ্টি হয় তাহলে পুড়বে না, কিন্তু বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে, মানে বৃষ্টির উপর ফসলে পুড়ে যাওয়া নির্ভর করতেছে। আপনি না এলে ভালো লাগবে না, মানে আপনি আসলে একটা সুন্দর সময় কাটবে, কিন্তু আপনি আসলে একটা সুন্দর সময় কাটবে, কিন্তু যদি আপনি না আসেন তাহলে ভালো লাগবে না, সুন্দর সময় কাটবে না। তো এই যে একটা ঘটনার উপর একটা ঘটনার নির্ভরশীলতা, এটাকে আমরা বলি হচ্ছে কার্যকারণাত্মক বা শর্ত সাপেক্ষ। সংশয়বাচক সন্দেহসূচক, তোমার মধ্যে যখনই কনফিউশন ক্রিয়েট হবে, সেই কনফিউশন বাক্যে প্রকাশ পেয়েছে মানে সেটা সন্দেহসূচক, ঠিক আছে। যেমন যে আমার মনে হয় না সে আসবে, আছে কোথাও এইখানে আজ বোধহয় বৃষ্টি হবে, এই যে কোথাও, বোধহয়, মনে হয়, মেবি, সম্ভবত, বা মনে হয়, এরকম কনফিউশন, কোনো স্পেসিফিক বা কোনো কি বলছে কনফার্মড ইনফরমেশন না, তুমি কনফিউজড হয়ে বলতেছো, সেরকম অর্থে হচ্ছে বা সেরকম মিনিং দেয় এরকম বাক্যকে আমরা বলবো সংশয়বাচক বা সন্দেহসূচক বাক্য। আর আবেগ সূচক তো অলরেডি জানো, ইন্টারজেকশন থাকবে, অথবা হচ্ছে ইন্টারজেকশন না থাকলেও, তোমার আবেগ শব্দ না থাকলেও হচ্ছে বাক্যটাই খুব মানে আকস্মিক উচ্ছ্বাস গুলা, আকস্মিক যে আবেগ গুলা, আনন্দ বলো, শোক বলো, উৎসাহ বলো, ঘৃণা, বিস্ময়, কাতরতা, ভয়, যে কোনো কিছু হচ্ছে আকস্মিক ভাবে প্রকাশ করবে। যেমন বাহ কি সুন্দর পাহাড়, পাহাড়ের সৌন্দর্য দেখা মাত্রই তার অভিব্যক্তি প্রকাশ হয়ে গেছে, বাহ কি সুন্দর পাহাড়, কি চমৎকার দৃশ্য। একটা দুঃখে হায় হায় কি সর্বনাশ ঘটলো, একটা ঘৃণা হিসেবে ছি তুমি এই কাজটা করতে পারলে, তুমি এই কাজটা কিভাবে করতে পারলে, এই যে ছি, হায়, বাহ, এই প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমাদের আবেগ গুলা প্রকাশ করতেছে, এরা সব হচ্ছে আবেগ সূচক বাক্য, ঠিক আছে, সবাই বুঝছি। এবার আসো গঠনগত দিকটা দেখি, যেটা দেখার পর হচ্ছে আমরা বাক্য পরিবর্তন চলে যাবো। তো গঠনগত দিক নিয়ে যদি কথাবার্তা বলি, গঠনগত দিক নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে হচ্ছে তুমি আগে বাক্যের সংজ্ঞা, বাক্যের উদাহরণ দিয়ে নিবা, তারপর গঠনগত দিকে আসবা। গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার, মানে এখান থেকে শুরু করা কোনো দরকার নেই। সংজ্ঞা এবং উদাহরণ বাক্য জিনিসটাকে, এটাকে অ্যাটলিস্ট 2-3 লাইনে ব্যাখ্যা করে দিও, তারপর শুরু করে। গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। এবার একটু কথা বলি সরল, জটিল, যৌগিক। আমি বলছিলাম না শুরুর একটা জিনিস, যে আমি স্কুলে যাই, এই জিনিসটা লাগবে। তো আমি স্কুলে যাই একটা বাক্য হওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট, একটা বাক্য হওয়ার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কি, একটা উদ্দেশ্য, সেটা বিশেষ্য হইতে পারে, সর্বনামও হইতে পারে, সাথে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, সাথে হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। এখন যদি একটা বাক্যে
উদ্দেশ্য দুইটা থেকে, সমাপিকা ক্রিয়া দুইটা থেকে বাক্য কি হবে না? হবে, বাট ওইটা মিনিমাম না, ওইটা হচ্ছে এক্সট্রা থাকলে থাকতে পারে, সেটাও বাক্য গঠন করবে। বাট যদি দুইটা না থাকে, একটাও থাকে সমস্যা নেই, কিন্তু মিনিমাম একটা উদ্দেশ্য একটা সমাপিকা ক্রিয়া থাকতেই হবে। এটা হচ্ছে একদম বাক্যের মিনিমাম রিকোয়ারমেন্ট, বা এইটা দিয়ে একটা ন্যূনতম, একটা সাধারণ ভাবে একটা বাক্য গঠন করতে মিনিমাম এইটুকু জিনিস লাগবেই। তো বাক্যের মিনিমাম রিকোয়ারমেন্ট আমরা তাহলে যে বাক্যটা হবে সেটা কি হবে? বাক্যের সবচেয়ে সরলতম রূপটা হবে না? সেই রূপটাকে আমরা বলবো সরল বাক্য, যে বাক্যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। কই গেল? একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে। বাক্যের সরলতম রূপ হচ্ছে, তুমি এখান থেকে খুঁজে পাবা, ছেলেটি দৌড়াচ্ছে, আমি স্কুলে যাই। স্কুলে শব্দটা যদি একটা এক্সটেনশন, বা যদি স্কুলে শব্দটা নাও থাকে, শুধু বলি আমি যাই, একটা উদ্দেশ্য বা একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া, স্টিল বাক্য হবে। ছেলেটি দৌড়াচ্ছে, একটা উদ্দেশ্য একটা বিধেয়, সমাপিকা ক্রিয়া আছে, বাক্য হবে সরলতম রূপ। এখন জটিল যৌগিকে তাহলে কি হবে? জটিল যৌগিকে হবে কি, এরা একটা একটা থাকবে না, এটা বেশি থাকবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার উদ্দেশ্য এবং সমাপিকা ক্রিয়া, উদ্দেশ্য বিধেয় মিলে তো একটা বাক্য হয়ে যায়, বাট একটা বাক্যে যদি একটা উদ্দেশ্য বিধেয়, একটা হচ্ছে তোমার মানে কর্তা ক্রিয়ার কম্বিনেশন, আরেকটা কর্তা ক্রিয়া কম্বিনেশন থাকে, তার মানে কি বাক্যের মধ্যে দুইটা পার্ট হয়ে দুইটা খণ্ড হয়ে গেল না? এই দুইটা খণ্ডকে আমরা বলবো খণ্ড বাক্য। ইংলিশে এটাকেই বলে ক্লজ। ইংলিশে এটাকেই বলে ক্লজ। যখন সাবজেক্ট ভার্ব কম্বিনেশন হয়ে যায় একটা বাক্যের অংশ হিসেবে, তখন সেটাকে আমরা বলি, ইংলিশে বলি ক্লজ, বাংলায় বলি খণ্ড বাক্য। তো জটিল যৌগিক দুই জায়গাতে আমরা খণ্ড বাক্য পাবো। ডিফারেন্সটা কোথায়? জটিল বাক্যে যেটা হয়, একটা খণ্ড বাক্য প্রধান থাকে, একটা প্রধান খণ্ড বাক্য থাকে, তার সাথে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাক্য থাকে, যারা হচ্ছে পরস্পর সাপেক্ষ ভাবে যুক্ত হয়। তার মানে কি, প্রধান যে খণ্ড বাক্য সে কারো উপর নির্ভরশীল না। যদি অন্য কেউ নাও থাকে, অন্য কোনো খণ্ড বাক্য নাও থাকে, তাও সে অর্থ একা প্রকাশ করতে পারবে। উদাহরণে আসো, যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, আমি যদি বাদ দিয়ে দিই যে পরিশ্রম করে অংশটাকে, শুধু সেই সুখ লাভ করে, এটা একটা বাক্য কিন্তু হইতে পারে, এটা একটা বাক্য হইতে পারে। কিন্তু যদি আমি বলি যে পরিশ্রম করে, খালি এই একটা অংশ কিন্তু বাক্য হইতে পারে না। এই খণ্ড বাক্যটার মধ্যে তোমার যোগ্যতা আছে, আসক্তি আছে, কিন্তু আকাঙ্ক্ষা শর্তটা পূর্ণ হয়নি, যার কারণে এটা একটা খণ্ড বাক্য, এবং ওর অর্থ পূর্ণরূপে প্রকাশ করার জন্য যে সেই সুখ লাভ করে, এই বাক্যটার উপর সে নির্ভরশীল, যে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। এই যে পরিশ্রম করে অংশটা হচ্ছে তার অর্থ প্রকাশের জন্য সেই সুখ লাভ করে বাক্যটার উপর নির্ভরশীল, যার ফলে আমরা বলতে পারি এখানে এটা হচ্ছে প্রধান খণ্ড বাক্য, এটা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য। এইরকম টাইপের বাক্যকে আমরা বলতে পারি জটিল বাক্য। কত জটিল বাক্য চিনবো কিভাবে, বা সরল থেকে জটিল বা যৌগিক থেকে জটিলে কনভার্ট করব কিভাবে? জটিল বাক্যের মধ্যে তুমি যে যোজক গুলা দেখবা, দুইটা খণ্ড বাক্য যুক্ত করার জন্য যে কনজাংশন গুলো দেখবা, সেই কনজাংশন গুলো দুইটা অংশে, দুইটা পার্টে ভাগ করা অবস্থায় দেখবা, মানে দুই জায়গায় ভাগ করা। যেমন হচ্ছে যে সে, যা তা, এই যে সে, এরকম যে সে থাকবে, যা তা, যিনি তিনি, যারা তারা, যখন তখন, যেমন তেমন, যেহেতু সেহেতু, বরং তবু, বা হয়তো, নইলে, এরকম অংশগুলা, মানে যোজকগুলো দুইটা পার্টে, বাক্যের দুই প্রান্তে দুই জায়গায় ভাগ করা অবস্থায় থাকবে। তুমি এরকম পাবা যে দুই জায়গায় দুইটা বসছে। যৌগিকের বেলায় দেখবা এরকম দুই জায়গায় দুইটা বসে, দুইটা খণ্ড বাক্যের মাঝখানে একটা করে যোজক বসছে, সিঙ্গেল পার্টে, এরকম ডাবল পার্ট না, একটাই পার্ট। যেমন কিন্তু, এবং, অথবা, না হলে, নইলে, সুতরাং, তবে, না হয়, ও, এবং, ফলে, তারপর, এইরকম অব্যয়গুলো একদম স্পেসিফিক ওয়ান ওয়ার্ডের এক শব্দের অব্যয়গুলো বসবে, এরকম দুই তিন শব্দের বা দুই তিন পার্টের অব্যয় বসবে না। এটা হচ্ছে যৌগিক, জটিল যৌগিক এক শব্দের চেনার বা কনভার্ট করার একটা মানে চিট কোড বলতে পারো। ঠিক আছে, তাহলে যৌগিক বাক্যের সংজ্ঞাটা কি হবে? এখানে দেখো খণ্ড বাক্য একাধিক আছে এবং একটা প্রধান, বাকিগুলো আশ্রিত। যৌগিক বাক্যের যতগুলা থাকবে সবগুলা প্রধান থাকবে। পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। মানে কি, প্রথমে বলছে পরস্পর নিরপেক্ষ, দুইটাও থাকতে পারে, ততোধিকও থাকতে পারে, সরল বা জটিল বাক্য। মানে অলরেডি যে বাক্য দুইটা যৌগিক বাক্য যুক্ত হয়েছে, এটা নিজেরাই একটা স্বাধীন বাক্য হিসেবে ইউজ হইতে পারে। তুমি স্বাধীনভাবে একটা কাজ করতে পারো, আমিও স্বাধীনভাবে একটা কাজ করতে পারি, বাট তুমি আর আমি একসাথে মিলে একটা কাজ করতেছি, তখন ওইটাকে আমরা বলতে পারি যৌগিক। কারণ আমি যদি নাও থাকি তাও দেখা যাবে তুমি কাজটা করতে পারতেছো, তুমি যদি না থাকো তাহলে আমিও দেখা যাবে কাজটা করতে পারছি, বাট দুইজন মিলে করতেছি। প্রথম বাক্যটাও স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, স্বাধীন একটা বাক্য হিসেবে বসতে পারে, দ্বিতীয় বাক্যটাও বসতে পারে, কিন্তু তারপরও দুইটা স্বাধীন বাক্য পরস্পর সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটা বাক্য, একটা ইউনিট ফর্ম করছে, তখন আর কি দুইটাই স্বাধীন খণ্ড বাক্য না?
এরকম বাক্যকে আমরা বলি যৌগিক বাক্য। এখন এটা একটা অংশ সরল হইতে পারে, দুইটা অংশ সরল হইতে পারে, একটা সরল একটা যৌগিক জটিলও হইতে পারে। ঠিক আছে, যেমন কঠোর পরিশ্রম করবো তবুও ভিক্ষা করবো, আর তুমি যদি তবুও অংশটাকে বাদ দাও, এই সংযোজক অব্যয়টাকে বাদ দাও, তাহলে কি দেখো কঠোর পরিশ্রম করব এটা একটা বাক্য হইতে পারে, ভিক্ষা করব না এটাও একটা স্বাধীন বাক্য হইতে পারে, কিন্তু এই দুটো স্বাধীন বাক্য তবুও তারা যুক্ত হয়ে একটা বাক্য ফর্ম করছে। এর আগে পরে কিন্তু আর কোনো যোজক নেই, এখানে কিন্তু তোমার জটিল বাক্যে দুই জায়গায় দুইটা যোজক আছে, এখানে অন্য কোথাও কোনো যোজক নেই। সো দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। যৌগিক বাক্যে তুমি মাঝখানে একটা যোজক ছাড়া আর কোথাও যোজক দেখবা না, কিন্তু জটিল বাক্যে দেখবা দুই জায়গায় আছে। ঠিক আছে, সেই হলো ব্যাপার। ওকে, আমরা জটিল যৌগিক চিনে গেছি, মোটামুটি বাক্য সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। এইবার একটু বাক্য পরিবর্তনে আসি। ঠিক আছে, ব্যাখ্যামূলক যারা অ্যান্সার করবা তারা তো অলরেডি বুঝে গেছো যে অ্যাকচুয়ালি আমার লিখতে কি হবে। এখন কথা হচ্ছে যদি আমাকে বাক্য দিয়ে বলে বাক্য পরিবর্তন কর, তাইলে কোনটা থেকে কিভাবে কি পরিবর্তন করব সেটা এখন আমরা আসি। ঠিক আছে, আসো। তো আমাকে জিজ্ঞেস করছে প্রথম যে বাক্য, জাদুঘর আমাকে আনন্দ দেয়। দেখো এগুলো কিন্তু সব বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন, যা যা আনছে এগুলো প্রত্যেকটা বিগত বছরে একাধিকবার, কিছু কোয়েশ্চেন একবার, কিছু কোয়েশ্চেন একাধিকবার আসে, প্রত্যেকটা সেরকম কোয়েশ্চেনই সাজায় নিয়ে আসছে। ঠিক আছে, হিসেবে বোর্ড কোয়েশ্চেনই সলভ করে দিতেছে। জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটা যদি আমি প্রশ্নবোধক করি, তাহলে প্রশ্নবোধক করলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে বাক্য পরিবর্তনের সময়, যে বাক্য পরিবর্তন হবে, অর্থ পরিবর্তন হবে না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাকে যখন বলছে জাদুঘর আমাদের আনন্দ দেয়, এটাকে পরিবর্তন করার সময় আমাকে এমন ভাবে প্রশ্ন করতে হবে যেন উত্তরে এই শব্দটাই আসে, উত্তরে আমার প্রশ্নের বাক্যটাই আসে। তাহলে আমি প্রশ্নটা এমন ভাবে করবো যে জাদুঘর কি আমাকে আনন্দ দেয় না। আমি যখন এরকম কোশ্চেন করবো জাদুঘর কি আনন্দ দেয় না, তখন অটোমেটিক্যালি উত্তর আসবে হ্যাঁ জাদুঘর তো আমাদের আনন্দ দেয়। সেই হিসাবে আমাকে দেখো আমি কিন্তু বাক্যটা হ্যাঁ বোধক, কিন্তু আমি কোশ্চেনটাকে না বোধক করেছি যেন উত্তরে হ্যাঁ বোধক আসে। জাদুঘর আমাকে আনন্দ দেয়, আমাদের আনন্দ দেয়, এটাকে তাহলে প্রশ্নবোধক করলে আমি উল্টায় বলবো জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না। তখন যখন আমি কোশ্চেন করবো জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, তখনই উত্তর আসবে হ্যাঁ জাদুঘর তো আমাদের আনন্দ দেয়, আমি প্রশ্নটি ফিরে পাইতেছি। এভাবে হচ্ছে যদি আমার প্রশ্ন হ্যাঁ বোধক হয়, মানে আমার প্রশ্ন বলে আমার মূল বাক্য হ্যাঁ বোধক হয়, আমার প্রশ্নবোধক বাক্যটা নেতিবাচক হয়ে যাবে। যদি আমার বিবৃতিটায় না বোধক থাকে, নেতিবাচক থাকে, আমার প্রশ্নবোধকটা না বোধক উঠে যাবে, প্রশ্নবোধকটা ওই না অংশটা উঠে গিয়ে ওটা অস্তিবাচক হয়ে যাবে। যদি বলতো জাদুঘর আমাদের আনন্দ দেয় না, তাহলে সেটাকে আমি কনভার্ট করতাম জাদুঘর কি আমাদের আনন্দ দেয়, জাদুঘর কি আমাদের আনন্দ দেয়, তখন উত্তর আসতো না জাদুঘর তো আনন্দ দেয় না। ঠিক আছে, যদি কোশ্চেনে অ্যাফার্মেটিভ, যদি কোশ্চেন অ্যাফার্মেটিভ করতে হয় এর মানে হচ্ছে আমার স্টেটমেন্ট থাকবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্ট থাকে আমার অ্যাফার্মেটিভ তাহলে কোশ্চেন হয়ে যাবে নেগেটিভ। ধনির কন্যা তার পছন্দ নয়, অস্তিবাচক, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে নয়টা উঠে যাবে। নয়টা উঠায় যদি আমি অর্থ সেম রাখতে চাই এর মানে কি পছন্দ, এই শব্দটাকে উল্টা দিতে হবে, ধনির কন্যা তার অপছন্দ, অর্থ ঠিক থাকলো, অস্তিবাচক হইলো। আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ জাহাজ ছেড়ে চলে গেছে, আমরা পৌঁছে খবর পেলাম, আমরা হচ্ছে এখানে উদ্দেশ্য, আর হচ্ছে এই জাহাজ ছেড়ে চলে গেছে, জাহাজ ছেড়ে চলে গেছে এটা হচ্ছে আমার সমাপিকা ক্রিয়া। যে আমরা পৌঁছে খবর পেলাম চলে গেছে, কে চলে গেছে, জাহাজ ছেড়ে চলে গেছে, এটা হচ্ছে একটা উদ্দেশ্য একটা সমাপিকা ক্রিয়া। এটাকে যদি আমি জটিল করতে চাই তাহলে কি হবে, আমাকে আগে পরে কিছু একটা অংশ লাগাতে হবে। দেখো পৌঁছায় খবর পেলাম মানে যখন পৌঁছাইছি তখন খবর পাইছি, তাহলে যখন তখন এই জিনিসটা আমি লাগাইতে পারি যে যখন আমরা পৌঁছলাম বা আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। এই যে আমি এই পৌঁছে খবর পেলাম, আমি অসমাপিকা ক্রিয়াটাকে সমাপিকা করে দিলাম, আমরা যখন পৌঁছলাম তখন খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। ঠিক আছে, জটিল হয়ে গেল। যদি যৌগিক করতে হতো তাহলে কি হইতো, তাহলে হচ্ছে মাঝখানে আমি এবং বসার সংযোজক হিসেবে এবং বসাতাম, যে আমরা পৌঁছলাম এবং খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। বুঝতে পারতেছো, যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে, দেখো এটাকে সরল করতে হবে, মানে কি এখানে কি দিছে, যারা তারা, এই যে যারা তারা অংশটা দিছে, এর মানে জটিল বাক্যের অংশ, যারা দেশপ্রেমিক এই বাক্যটা একা বসতে পারে না, এই জন্য এই তারা দেশকে ভালোবাসে এই অংশটার উপর হচ্ছে নির্ভরশীল। তো এই যারা তারা এই অংশটা যদি আমি উঠা দিই তাইলে আমার হয়ে যাবে সরল বাক্য, যে দেশপ্রেমিকরা, যেহেতু এটা প্লুরাল আছে আমি এটাকেও বহুবচন করে দেবো, দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিকরা দেশকে ভালোবাসে। এ কথা স্বীকার করতেই হবে, তো স্বীকার করতেই হবে এটাকে নেতিবাচক করা যায় দুই ভাবে। একটা হচ্ছে তুমি না বোধক ভাষায় স্বীকার শব্দটাকে উল্টাই দিলে, যে এ কথা অস্বীকার করা যাবে না, স্বীকার করতেই হবে এটাকে বলতে পারো যে এই কথা অস্বীকার করা যাবে না, অথবা বলতে পারো এই কথা স্বীকার না করলেই নয়, এই কথা স্বীকার না করলেই নয়। মনে হইতে পারে ভাইয়া ইনোভেটিভ ফরম্যাট, এগুলো তো মনে থাকবে না, তাহলে কয়টা শব্দ মুখস্থ করবো, একটু তো মানে একটা থেকে একটা ইউনিক বা একটা থেকে একটা আলাদা লাগতেছে।
এরকম করে যদি সবগুলো একটু মনে রাখতে যাই তাহলে তো বলতে গেলে বাক্য পরিবর্তন সবই মুখস্থ করতে হবে, না সব মুখস্থ করার কিছু নেই। কিছু জিনিস ইউনিক লাগলেও ওই ইউনিকের মধ্যেই দেখা যাবে ওই ইউনিক জিনিসটা শুরুতে ইউনিক লাগছে, বাট প্র্যাকটিস করার পর দেখবা এই জিনিসটাই বারবার বিভিন্ন বাক্যে ঘুরে ফিরে আসতেছে, ঘুরে ফিরে আসতেছে। তোমাকে এখানে বলছে এই কথা স্বীকার করতেই হবে, পরীক্ষা আসবে তার এই কথাটা বলতেই হবে, তার এই কথাটা বলতেই হবে। তো তুমি এটাকে নেতিবাচক কি করবা, তার এই কথাটা না বললেই নয়, এই কথাটা মানতেই হবে, এটাকে তুমি কি বলবে, এই কথা না মানলেই নয়, আমার কথা তার শুনতে হবে, আমার কথা তার না শুনলেই নয়। সেম ফরম্যাটে তুমি অনেক রকম বাক্য ফেলতে পারো, ঠিক আছে। তো এটা একটা ফরম্যাট, প্র্যাকটিস করবা, দু একটা নতুন ফরম্যাট আসবে, আগে জানতো না, বাট প্র্যাকটিস করতে করতে দেখবা যে এই কিছু কিছু ফরম্যাটে তোমার ঘুরে ফিরে বছর বছর আসতেছে। সর্বদা তার মনে দুঃখ, এটাকে বিস্ময়বোধক করলে তার মনে দুঃখ, এটা আমি একটু বেশি দুঃখ প্রকাশ করব যে আহারে সর্বদা তার মনে কি দুঃখ, আহা সর্বদা তার মনে কি দুঃখ, এটা হচ্ছে বিস্ময়বোধক বা আবেগ সূচক করলাম। জীবে দয়া করা উচিত, এই যে উচিত আমি থার্ড পার্সন হিসাবে বা হচ্ছে জাস্ট একটা স্টেটমেন্ট দিতে যে হ্যাঁ দয়া করা উচিত, আমি কিন্তু কোনো আদেশ বা হচ্ছে তাকে কোনো ডিরেক্টলি বলতেছি না যে তুমি এটা করো, তুমি এটা বলো, তুমি আমার কথা শুনো, আমি কিন্তু তাকে ডিরেক্টলি বলতেছি না, এই জন্য এটা হচ্ছে বিবৃতিমূলক। যদি অনুবাচক করতে তাহলে কি করতে হবে, উচিতটা উঠাতে এই করা উচিত এটাকে বলতে হবে করো, ডিরেক্টলি বলতে হবে জীবে দয়া করো। যদি বলা যে সদা সত্য কথা বলা উচিত, ওটাকে অনুবাচক করতে হলে আমরা কি বলবো, সদা সত্য কথা বলো। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, এটাকে যৌগিক করতে হবে, সূর্যোদয়ে অন্ধকার দূর হয়। তো দেখো অন্ধকার দূর হয়, এটা তো একটা বাক্যের অংশ আমি পাইলাম যে অন্ধকার দূর হয়, আরেকটা বাক্যের অংশ আমার লাগবে, তাহলে সূর্যোদয় এটাকে আমি ভাঙতে পারি, সূর্য উদয় এটাকে আমি ভেঙা বলতে পারি সূর্য উদিত হয় এবং বা সূর্য উদিত হয় তবে বা তারপর অন্ধকার দূর হয়, এভাবে হচ্ছে আমি এটা যৌগিক করতে পারি। আর সূর্য উদয়ের সময় যেহেতু অন্ধকার দূর হয়, এটাকে জটিল করতে হলে কি করতাম, যখন তখন লাগাইতাম যে যখন সূর্য উদিত হয় তখন অন্ধকার দূর হয়। ওকে, দেশকে ভালোবাসা শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, প্রশ্নবাচক করতে হবে। দেখো দেশকে ভালোবাসা শত শহীদ জীবন উৎসর্গ করেছেন, তো এটা পজিটিভ বা এটা হচ্ছে অ্যাফার্মেটিভে বলা আছে, প্রশ্নবোধক করতে হলে আমাকে এটা নেতিবাচকে নিয়ে যেতে হবে যে শত শহীদকে জীবন উৎসর্গ করেননি। যখন আমি জিজ্ঞেস করবো শত শহীদকে জীবন উৎসর্গ করেননি, তখন উত্তর হবে হ্যাঁ তারা তো জীবন উৎসর্গ করছেন, তারা তো জীবন উৎসর্গ করছেন। তো প্রশ্নবোধক করলে আমার হবে যে শত শহীদকে জীবন উৎসর্গ করেননি। ওকে, ইহাদের না রূপবতী রমণী আমার অন্তপুরে নেই, জটিল, এটাকে জটিল করতে হলে কি করতে হবে, ইহাদের ন্যায় রূপবতী রমণী, এই জায়গাটায় হচ্ছে আমার যেরূপ সেরূপ আমার লাগাইতে হবে যে ইহারা যেরূপ এরূপ রূপবতী রমণী, এই যে ইহারা যেরূপ একটা বাক্য অংশ হয়ে গেল, আবার বললাম এরূপ রূপবতী রমণী আমার অন্তপুরে নেই, এটা একটু এক্সেপশন, এটা থেকে ভয় পাওয়ার কিছু নেই। জননীয় জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়, স্বর্গের চেয়েও প্রিয় নয়, তখন আমার অ্যান্সার হবে হ্যাঁ জননী জন্মভূমি তো স্বর্গের চেয়েও প্রিয়। এটা হচ্ছে তোমার একটা সংস্কৃত প্রবাদ আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সেখান থেকে বাক্য আছে জননী ও জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়। ঠিক আছে, এটা প্রশ্নবোধক অংশটা হচ্ছে যে স্বর্গের চেয়েও কি প্রিয় নয়, তো উত্তর আসবে হ্যাঁ স্বর্গের চেয়ে তো প্রিয়। একে কি বলে সভ্যতা, এটা নেতিবাচক হবে, একে সভ্যতা বলে না। এটা তুমি যদি বিবৃতিমূলক নিয়ে আসে এটা নেতিবাচকই হবে, সো আলাদাভাবে এটাকে নেতিবাচক বলুক কি হচ্ছে তোমার যাই বলুক, বিবৃতিমূলক বলুক, দুইটাই একই টাইপের অর্থ হবে। যে একে কি বলে সভ্যতা, তখন হবে যে একে সভ্যতা বলে না। শম্ভুনাথ এ কথায় একেবারেই যোগ দিলেন না, এটাকে অস্তিবাচক আমি কিভাবে করব, এই নাটাকে আমি কিভাবে উঠাবো, শম্ভুনাথ এ কথা একেবারে যোগই দিলেন না, এর মানে কি তিনি যোগ দেয়া থেকে বিরত থাকলেন, এইভাবে বলতে পারি শম্ভুনাথ এ কথা যোগ দেয়া থেকে বিরত থাকলেন। যা বার্ধক্য তাকে বয়সের ফ্রেমে ধরে রাখা যায় না, দেখো যা টা দুই পাশে দুইটা তোমার অব্যয় বসানো, আমি যদি এই যা তা অংশটাকে তুলে দেই তাহলেই হচ্ছে আমার এটা সরল বাক্য হয়ে যাবে যে বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে ধরে রাখা যায় না। ঠিক আছে, পরশমণির বয়স হইলেও শিক্ষা হয়নি, বয়স হইলেও শিক্ষা হয়নি, আমার দুইটা বাক্যের অংশ করতে হবে, শিক্ষা হয়নি এটাকে আমি একটা বাক্য করে বয়স হইলেও, এই হইলেওটাকে আমি হয়েছে বানাই দেবো, তাহলে কি বলতে হবে পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। আর যদি জটিল করতে তাহলে হচ্ছে আমার যদিও তবুও বসাইতে হবে যে যদিও পরশমণির বয়স হয়েছে তবুও শিক্ষা হয়নি, সেভাবে করতে হবে। ভুলগুলো এখনই সংশোধন করতে বলছি, ওই যে ডিরেক্টলি কিন্তু করো বলেনি, যার কারণে এটা নির্দেশাত্মক হয়ে গেছে। যদি আমি এটাকে কি বলে তোমার নির্দেশাত্মক বা বিবৃতিমূলক থেকে আদেশবাচকে নিয়ে আসি, অনুজ্ঞাবাচকে নিয়ে আসি, তাহলে সংশোধন করতে বলছি, এই করতে বলছি অংশটা ডিরেক্টলি করো হয়ে যাবে, যে ভুলগুলো এখনই সংশোধন করো। জানালাটা লাগাইতে বলছি, এটা হবে জানালাটা লাগাও। জানালা খুলতে বলছি, এটা হচ্ছে জানালাটা খুলো। পড়াশোনা করতে বলছি, পড়াশোনা করা উচিত, এইটা অনুজ্ঞাবাচক হয়ে যাবে পড়াশোনা করো। ওকে, পরেরটা আসো। মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, দেখো উৎপন্ন হয়ে সাগরে পড়েছে, আমার দুটো সমাপিকা ক্রিয়াকে খুঁজতে হবে, উদ্দেশ্য বসান যাবে, উদ্দেশ্য প্যারা না,
আমার প্যারা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সো দেখো সাগরে পড়েছে একটা সমাপিকা ক্রিয়া আমি পাইলাম, কিন্তু আরেকটা সমাপিকা ক্রিয়া তো আমি পাচ্ছি না। অসমাপিকার সমাপিকা করতে হবে, যে উৎপন্ন হয়ে এটাকে আমি সমাপিকা করে দেবো। তাহলে হচ্ছে মেঘনা আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়ছে, মাঝখানে এবং বসায় দিলাম। দুইটা সমাপিকা ক্রিয়া হয়ে মাঝখানে এবং বসায় দিব, যে লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়ছে, উৎপন্ন হয়েছে এবং সাগরে পড়ছে। তুমি যা বললে তা অসত্য, তো এই যে যা তা এটাকে উঠা দিলে সরল হয়ে যাবে, তখন কি হবে? তুমি বললে অসত্য, বাক্যের তো আসত্তি হচ্ছে না। সো আমি কি বাক্যটাকে আগে পিছিয়ে করে আসত্তিটা মেনটেন করতে হবে, তাহলে কি হবে? তুমি অসত্য বললে। ওকে, মানুষ অমর নয়, নয়টাকে উঠা দিয়ে অমরকে উল্টা দেবো, মানুষ মরণশীল। তিনি দরিদ্র কিন্তু সৎ, কিন্তু থাকলে আমি কি বলছিলাম? কিন্তু থাকলে জটিল করতে হচ্ছে, যদিও তবুও ইউজ হয়, যে যদিও তিনি দরিদ্র তবুও তিনি সৎ। সরস্বতী বর দেবেন না, প্রশ্নবোধক করলে কি হবে? এই না এর জন্য হচ্ছে আমার কোয়েশ্চেনটা হ্যাঁ বোধক হয়ে যাবে। বিবৃতি না বোধক হলে কোশ্চেন হয়ে যাবে হ্যাঁ বোধক, আর বিবৃতি হ্যাঁ বোধক হলে কোশ্চেন হয়ে যাবে না বোধক। সরস্বতী বর দেবেন না, তাহলে এটা আমার কোশ্চেন হয়ে যাবে সরস্বতী বর দেবেন কি? তখন উত্তর আসবে না, সরস্বতী তো বর দেবেন না। বাই দা ওয়ে, সরস্বতী বানানটা খেয়াল রেখো, এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা এসে পড়ে। সে সুন্দর গান গায়, এটাকে বিশেষিত করতে হলে তার ওই সুন্দর গান গায় এটাকে একটা ওমাইগট্ট টাইপের এক্সপ্রেশন দিতে হবে, যে বাহ সে কি সুন্দর গান গায়, বাহ সে কতই সুন্দর গান গায়, সে কি চমৎকার গান গায়। দুর্জনকে দূরে রাখা উচিত, অনুজ্ঞা করলে কি হবে? রাখা উচিতকে ডিরেক্টলি আদেশ হয়ে যাবে, দুর্জনকে দূরে রাখো। বিড়ালকে বুঝানো দায় হইল, দায় মানে হচ্ছে কঠিন, বিড়ালকে বুঝানো কঠিন হইলো, এটাকে নেতিবাচক করলে কি হবে? হইলকে হচ্ছে আমার হইল না বানাইতে হবে এবং কঠিনকে উল্টা দিয়ে সহজ বলতে হবে। বিড়ালকে বুঝানো সহজ হইল না। ধনীরা প্রায় কৃপণ হয়, এটাকে জটিল করতে হবে, ধনীরা প্রায় কৃপণ হয়। তো এই জায়গাটা আমি কাট করতে হইলে আমার এখানে যেহেতু সমাপিকা ক্রিয়া, আমাকে কাট করতে হইলে আগেই কাট করতে হবে। সো এই জায়গাতে যদি আমি কাট করি তাহলে বলতে পারি যারা ধনী তারা প্রায় কৃপণ হয়, বা হচ্ছে এটাকে আমি বলতে পারি ধনী মানে কি? যাদের ধন সম্পদ আছে। সো এটা বলতে পারি যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়। তো এই আমি যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয় এটাও বলতে পারি, যারা ধনী তারা প্রায় কৃপণ হয় এটাও বলতে পারি, দুটাই ঠিক আছে। তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে না, প্রশ্নবোধক করতে হবে, তাহলে কি না এর জন্য আমার পরে প্রশ্নবোধকে হচ্ছে হ্যাঁ হয়ে যাবে। তাদের গ্রামে ফিরিয়ে আসা চলে কি? উত্তর আসবে না, তাদের তো গ্রামে ফিরিয়ে আসা চলে না, তাদের তো গ্রামে ফিরিয়ে আসা চলে না। ঠিক আছে, আশপাশে কোনো শব্দ নেই, আশপাশে কোনো শব্দ নেই মানে কি? ওই জায়গাটা নীরব, অস্তিবাচক করলে কি হবে? নেইটা উঠে আমার নিঃশব্দ বুঝাইতে হবে, যে আশপাশ একেবারেই নিঃশব্দ। ভাষায় অক্ষরের ভূমিকা গৌণ, নেতিবাচক করলে কি হবে? গৌণটাকে উল্টায় দিয়ে সাথে একটা নয় বসা দিতে হবে। গৌণের উল্টা কি? মুখ্য, তো গৌণ মানে কি? মুখ্য নয়। চিন্তা করো, অস্তিবাচক নেতিবাচক কিন্তু একটা ঝামেলা লাগে। আলো মানে কি? অন্ধকার নয়। ভালো মানে কি? খারাপ নয়। নতুন মানে কি? পুরনো নয়। দ্রুত মানে কি? ধীর গতির নয়। লম্বা মানে কি? খাটো নয়। কালো মানে কি? সাদা নয়। দূরে মানে কি? কাছে নয়। অমর মানে কি? মরণশীল নয়। ভঙ্গুর মানে কি? মজবুত নয়। তো অপোজিট ওয়ার্ডের কিন্তু একটা বেসিক কনসেপ্ট মাথায় থাকা লাগবে উল্টায় দেওয়ার জন্য, অস্তিবাচক থেকে নেতিবাচক করার জন্য। শব্দ নেই মানে কি? নিঃশব্দ। দায় হইল, কঠিন হইলো মানে কি? সহজ হইল না। ওকে, গৌণ মানে কি? মুখ্য নয়। কাজ না করলে, আচ্ছা এবার পরেরটা আসো, কাজ না করলে চলে যাও, কাজ না করলে চলে যাও। যৌগিক, এই জায়গাটাকে যদি আমি যৌগিক করতে চাই তাহলে কি হবে? চলে যাও তো অলরেডি সমাপিকা ক্রিয়া আছে, আরেকটা ক্রিয়া খুঁজে ওটাকে সমাপিকা বাড়াইতে হবে। একটা ক্রিয়া কে আছে এই যে না করলে, এই করলে অংশটাকে আমি ধরতে পারি, তাহলে হচ্ছে বলতে পারি যে কাজ করো, আর না অংশটাকে আমি অব্যয় বানা দিয়ে বলতে পারি কাজ করো না হয় চলে যাও। কাজ করো না হয় চলে যাও, যেহেতু এটা তোমার আদেশবাচক আছে, আমি কাজ করলে এটাকেও হচ্ছে আমি আদেশবাচক নিয়ে যাবো, যে কাজ করো না হলে চলে যাও। ওকে, আইন মেনে চলা কর্তব্য, আইন মেনে চলা উচিত, আইন মেনে চলতে হবে, এই টাইপের যাই বাক্য থাক বা না থাক অনুজ্ঞাবাচক করলে কি হবে? চলা কর্তব্য, মেনে চলা উচিত, মেনে চলতে হবে, মেনে চলতে বলছি, এই সবগুলা কনভার্ট হয়ে যাবে মেনে চলো, মেনে চলো আদেশবাচক হয়ে যাবে। এদেশ বড় বিচিত্র, বিষয়বোধক করলে আবার একটা ওমাইগট্ট টাইপের এক্সপ্রেশন, যে কি বিচিত্র এদেশ বা কতই না বিচিত্র এদেশ। ঠিক আছে, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি, সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি। এই দেখো, সত্য কথা বলিনি, সত্য কথা বলেছি, এই বলেছি শব্দটা যেমন সমাপিকা ক্রিয়া, বলিনিও কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। তো এখানে একটা সমাপিকা ক্রিয়া বসে বলছে তাই বিপদে পড়েছি, তো এই তাইটা যদি উঠাই দিই, সত্য কথা বলিনি বিপদে পড়েছি, দুইটাই হচ্ছে আমার স্বাধীন বাক্য, এর মানে কি? এটা যৌগিক বাক্য দিতে সরল করতে বলছে। তাহলে এই যে বলিনি, এই বলিনি সমাপিকা ক্রিয়াটাকে এতক্ষণ হচ্ছে আমি যৌগিক করার জন্য কি করছি?
অসমাপিকাকে সমাপিকা করছি না, এবার হচ্ছে উল্টা কাজ করবো, সমাপিকাকে অসমাপিকায় নিয়ে যাবো সরল করার জন্য, কারণ সরল বাক্যের সমাপিকা ক্রিয়া থাকে মাত্র একটা। অলরেডি বিপদে পড়েছি, এটা সমাপিকা ক্রিয়া আছে, সো বলিনি অংশটা রাখা যাবে না, এটাকে আমার করতে হবে অসমাপিকা। তাহলে আমরা কি বলতে পারি, সত্য কথা না বলে, বলিনি কি আমি বলতে পারি সত্য কথা না বলে, যে হচ্ছে কি কথা শুনিনি তাই মাইর খেয়েছি, এটাকে আমি বলতে পারি কথা না শোনায় মাইর খেয়েছি। সে আমার হচ্ছে কি বলা যায়, তার কথা না মানায় আজ এই দুরবস্থা, তো এটাকে বলতে পারি তার কথা মানেনি তাই এই দুরবস্থা। বুঝতে পারতেছো কিভাবে সমাপিকা অসমাপিকা হচ্ছে, প্র্যাকটিস করতে করতে আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সত্য কথা না বলে বিপদে পড়েছি, সে আর ভিক্ষা করে না, প্রশ্নবোধক করলে কি হবে, সে আর ভিক্ষা করে কি, যেহেতু না আছে তো প্রশ্নবোধক করলে কি হবে, সে কি আর ভিক্ষা করে, উত্তর আসবে না, সে তো আর ভিক্ষা করে না, সে আর ভিক্ষা করে কি না, সে তো ভিক্ষা করে না, প্রশ্নবোধক হয়ে যাবে। ঠিক আছে, সো মোটামুটি এখানে 33টার মতো করাইছি, বাকি এখানে আরো যা যা আছে, আরো এখানে যা যা আছে আমি যা ফরম্যাট দেখাইছি, যা যা উদাহরণ দেখাইছি, ওই জিনিসগুলোই ঘুরে ফিরে এখানে আসছে। এই দুটো হচ্ছে আমি তোমাদের পড়ার জন্য রেখে দিলাম স্লাইড হিসেবে, এটা অলরেডি আমার যে স্লাইডের লেকচার ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমি আপলোড দিয়ে দিছি, তোমরা হচ্ছে এই বাক্যগুলা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, কারণ যদি আমি 100% পড়ায় দিই, দেখা যাবে সেম জিনিস আমি যদি এমন হতো প্রত্যেকটা ডিফারেন্ট, প্রত্যেকটা পড়ানো লাগবে, আমি তোমাকে বারবার পড়াইতাম, বাট এই যে আমি 30-35 হাত পড়া দিছি, এই জিনিসগুলাই ঘুরে ফিরে বাকি এই 2 স্লাইডেও আসতেছে। তো এগুলো আমি তোমাদের এসডব্লিউ হিসেবে দিয়ে রাখলাম, তোমরা হচ্ছে এগুলো পড়বা এবং পড়ার পর বোর্ড কোশ্চেন নিজে প্র্যাকটিস করবা। জাস্ট বইটা খুলে বোর্ডে যে সব বাক্য পরিবর্তনগুলো আছে সেইগুলো খুলে প্র্যাকটিস করা শুরু করো। যদি টাইম কম থাকে 21, 22, 23, 24 এই 4টা বছর খালি করো, তাহলে দেখো বাক্য পরিবর্তনে তোমার মোটামুটি বাকি এর পুরনো যা যাচ্ছে না সব পারতেছো। কারণ এই 4 বছরও হচ্ছে পুরনো ওই 2000 সাল, 2005 সাল, 2010 সাল থেকে যে 11 থেকে 20 বছর, 2011 থেকে 2020 যে কোশ্চেন আসছে, মানে কত 20 বছর ধরে বোর্ডে যা কোশ্চেন আসতেছে, সাথে এই 4 বছর মোটামুটি ওই সবগুলা প্যাটার্ন তোমার এই 4 বছরের কোশ্চেন সলভে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। সবাইকে হচ্ছে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা বাংলা ব্যাকরণ শেষ হওয়ার পর ইংলিশ ফার্স্ট পেপার শুরু করবো। ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজ দিয়ে আমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের যাত্রা ইবিআই লাস্ট ফাইটে শুরু করবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই। আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে, ক্লাসটা করে তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটা তোমাদের সায়েন্স, কমার্স, আর্টস এর যেসব বন্ধুরা আছে তাদের সবার কাছে ছড়িয়ে দিবা, সবাই যেন বাংলা, ইংলিশ, আইসিটিতে একটা ভালো প্রিপারেশন এইচএসসিতে বসতে পারে। সেই জন্যই হচ্ছে এই পুরো ফ্রি প্রজেক্টটা তোমাদের জন্য অ্যারেঞ্জ করা, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেওয়া, যেন সবাই হচ্ছে এটা থেকে উপকৃত হতে পারে। দেখা হবে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।